আজকে আমাদের যে টপিকটা আমরা পড়বো সেটার নাম হচ্ছে প্রিসিশন ইনস্ট্রুমেন্ট। প্রিসিশন, হ্যাঁ, প্রিসিশন মানে তোমরা জানো অনেকে, যারা জানো না তাদেরকে বলে দিব। আমি এই কথাটা প্রচুর মানে বারবার ক্লাস করতে গেলে বলে থাকি যে তোমাদেরকে অনেক প্রিসাইজ হতে হবে। তো প্রিসাইজ আর প্রিসিশনের মানে কি, অ্যান্ড গেজ। গেজ আমরা পরে পড়বো, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রিসিশন ইনস্ট্রুমেন্ট। সবার আগে তো আমাদেরকে জানতে হবে এই প্রিসিশন কথার অর্থ কী। অ্যাকচুয়ালি প্রিসিশন কথার অর্থ হচ্ছে মানে যদি বোঝার মতন করে বলি তাহলে হচ্ছে অ্যাকিউরেট। মানে তুমি খুবই মিনিমাম একটা মানে যাতে কোনো এরর কম থাকে। এরর কম থাকে বলতে একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে যদি বলি, এখন সাপোজ ধরো তোমাদেরকে আমি তোমাদের হাতে যে পেনটা আছে আমি বললাম বাবা ওই পেনটার লেন্থ তোমরা বের করো। তোমরা কি করবে না, একটা স্কেল নেবে, তো সেই স্কেলটা নিয়ে তোমরা দেখবে যে স্কেলের শুরু থেকে শেষ পর্যন্ত কতগুলো ঘর আছে। তো সাপোজ তোমাদের যেখানে স্কেলটা শেষ হচ্ছে মানে সেই জায়গায় তুমি দেখলে 5-এর ঘরে শেষ হয়ে যাচ্ছে, তারপরে 5-এর পরে এরকম ছোট ছোট 4টা ঘর আছে, তারপরে আবার একটা বড় ঘর আছে, আবার এরকম ছোট ছোট 4টা ঘর আছে, দিয়ে শেষে আবার একটি 6 আছে। তো যদি এই দাগগুলোর সাথে তোমার পেনের ডাইমেনশনটা মানে লেন্থটা ম্যাচ করে যায় তো খুব ভালো কথা, কিন্তু যদি এর মাঝামাঝি কোনো একটা জায়গায় এটা রয়ে যায়, এরকম একটা জায়গায় হয়তো রয়ে গেল, তো তখন আমি সেটাকে কিভাবে নেব? যে আমি দেখলাম 5-এও এলো না মানে আর মানে 50-এও এলো না আর 51-তেও এলো না, তো তখন সেটা আমরা কি জায়গাতে নেব? সেটা হচ্ছে আমাদের কাছে একটা মানে চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়। এরকম একটা জায়গায় তো সেটা আমি ধরলাম 50.5। তো আমরা ছোটোবেলা থেকে স্কেল করে এসেছি, তো হঠাৎ করে আমাদেরকে দিয়ে দিল 50.5 এর একটা কি করতে না ডায়ামিটার কিংবা লেন্থের করতে আমাকে দিয়ে দিল, ডাইমেনশন করতে দিয়ে দিল। তো সেটা তো আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না। তো তার জন্য আমাদেরকে কিছু ইনস্ট্রুমেন্ট দরকার। এই যে সেই ইনস্ট্রুমেন্টগুলোকে আমাদেরকে মানে প্রিসিশন ইনস্ট্রুমেন্ট বলছে। তার মানে কি না, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ডাইমেনশনকেও যেই ইনস্ট্রুমেন্ট দ্বারা মেজার করা যায় সেগুলোকে বলা হচ্ছে প্রিসিশন ইনস্ট্রুমেন্ট। বোঝা গেল তো? প্রিসিশন ইনস্ট্রুমেন্ট মানে কি না, যেই সকল ইনস্ট্রুমেন্ট প্রিসাইজ মানে একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ডাইমেনশনকেও মেজার করতে পারে। তো এখন তোমরা বলবে স্যার করে আমার লাভটা কি? অবশ্যই তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে। তো আমি তোমাকে বললাম বাবা তোমরা একটা কি বানাবে না, একটা পাইপ বানাবে। তোমরা একটা এরকম পাইপ বানাও। শোনা যাচ্ছে না, কাটা শোনা কাটা যাচ্ছে আসছে। না স্যার, আরেকবার বলুন। শোনা যাচ্ছে না? কারো শোনা স্যার যাচ্ছে না? সাউন্ড কেটে কেটে আসছে স্যার, অস্পষ্ট কেটে কেটে আসছে আসছে, স্যার। আমরা কেটে যাচ্ছে স্যার কেটে কেটে সাউন্ডটা আসছে। শোনা যাচ্ছে। তো হওয়ার কথা নয়। এখন শোনা যাচ্ছে, তখন আসছে আচ্ছা, না। ঠিক আছে। তো আমি তোমাদেরকে যেটা বলছিলাম, সাপোজ ধরো তোমাদেরকে এরকম একটা পাইপ বানাতে দেওয়া হয়েছে। তো আমি বললাম না তোমরা পাইপটা বানাবে, পাইপটা কত সেন্টিমিটারের বানাবে না, তোমরা একটা 50 সেন্টিমিটারের পাইপ বানাও। কিন্তু তোমাদেরকে আমি কন্ডিশন দিয়ে দিয়েছি কি না, একটা পাইপ নিলে তোমরা এটা বানাতে পারবে না। তোমাদেরকে আমি বলে দিয়েছি যে 5টা ছোট ছোট পাইপকে তোমরা জোড়া লাগাও, 1টা 2টা 3টে 5টা ছোট ছোট পাইপকে তোমরা জোড়া লাগিয়ে একটা 50 সেন্টিমিটারের পাইপ বানাও। তার জন্য আমি তোমাদেরকে একটা র মেটেরিয়াল দিতে হবে। আমি একটা তোমাদেরকে এত বড় একটা পাইপ কোথাও দিয়ে রেখেছি, অনেক বড় কোনো একটা জায়গায় র মেটেরিয়াল হিসাবে এটা দিয়ে দিয়েছি। বলছি এটা থেকে তুমি 5টা কাটো, 5টা কেটে তুমি এখানে 50 সেন্টিমিটারের একটা পাইপ বানাও। তো তোমরা বলবে ঠিক আছে ভালো কথা, বানিয়ে দিচ্ছি।
তো তোমরা কি করতে শুরু করলে না, প্রথমে যেহেতু 5টা ভাগে ভাগ করতে হবে, তো প্রত্যেকটা 10 করে থাকবে, প্রত্যেকটা 10 সেন্টিমিটার করে মাপ নিয়ে তুমি এখান থেকে কাটতে শুরু করলে। 10 10 10 10 10, 5টা কেটে নিলে, ঠিক আছে? 1 2 3 4, এধারে একটা এধারে একটা, আমি 5টা, এটা আমি বাদ দিয়ে দিলাম। তুমি 5টা ভাগ কেটে যখন এখানে জোড়া লাগিয়ে দিলে, জোড়া লাগানোর পরে মানে প্র্যাকটিক্যালি মানে তুমি থিওরিটিক্যালি কি ভাবছো যে না 5টা লাগিয়ে দিয়েছি, 5 10 50 সেমি আমার হয়ে গেছে, এটা হচ্ছে থিওরিটিক্যাল চিন্তা ভাবনা। কিন্তু প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা কি? প্র্যাকটিক্যাল মানে যখন আমরা করব, হাতে করব, সেটাকে আমরা প্র্যাকটিক্যাল কাজ বলছি। প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা কি বলে না, যখন আমরা 5টা জিনিসকে জোড়া লাগিয়ে দিয়েছি, দেখা যায় কত হচ্ছে না 48.99 হয়ে যাচ্ছে, কিংবা 50.07 হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে না, যখন আমরা জোড়া লাগাচ্ছি তখন হয় একটু কম, না হলে একটু বেশি হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে না, আমরা যখন মেজারমেন্ট করছিলাম তখন আমরা প্রিসাইজ মেজারমেন্ট করিনি। যদি আমরা প্রিসাইজলি মেজারমেন্ট করতাম তাহলে এটা হতো না। এটা তোমাদেরকে বলার এটাই উদ্দেশ্য যে এটা একটা এক্সাম্পল হিসাবে নেবে, হ্যাঁ, এটাকে একদম ধ্রুব সত্য মানবে না, এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এবারে প্রবলেমটা কোথায় হয় না, সাপোজ ধরো কোনো একটা ইন্ডাস্ট্রিতে, কার মাইকটা অন আছে? শুভম মাইকটা অফ করো, পঙ্কজ মাইকটা অফ করো। আমার মাইক বন্ধ আছে তো। আর আমারও মাইক বন্ধ ছিল, রনি মেসের অন ছিল কিন্তু। আচ্ছা, যারই মাইক অন থাকুক তোমরা অফ করে দাও। রনিমেশ মাইকটা অফ করো, হ্যাঁ, ঠিক আছে। তাহলে কোনো একটা ইন্ডাস্ট্রিতে, সাপোজ যে একটা ইন্ডাস্ট্রি আছে যে কি বানাচ্ছে না, আচ্ছা আরও একটা ভালো ভালো এক্সাম্পল দিই তোমাদেরকে। সাপোজ কি যে খেলনাগুলো বানানো হয়, হ্যাঁ, খেলনার থেকেও, হ্যাঁ, সাপোজ ধরো এই যে তোমরা দেখতে পাও না, তোমাদের বাড়িতে চামচ চামচ বিক্রি হয়, এই চামচ থাকে কিংবা বাটি থাকে, স্টিলের বাটি টাটি থাকে, এগুলো কিভাবে তৈরি হয় না, এগুলো ছোট 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 মোল্ড থাকে, মোল্ড মানে ছাঁচ থাকে, এরকম ছাঁচ থাকে, সেই ছাঁচের ভেতরে যদি মেটালটাকে ঢুকিয়ে দেওয়া তাহলে ওই শেপের একটা বাটি তৈরি হয়ে যায়, কিংবা চামচের শেপের চামচ হয়ে যায়। তো নর্মালি আগেকার দিনে এইভাবে তৈরি করা হতো, হ্যাঁ, যে কোনো জিনিসকে। এবারে ইন্ডাস্ট্রিতেও এভাবে তৈরি হতো। তোমরা এখন অ্যাকচুয়ালি যদি মেকানিক্যাল পার্টসগুলোর, অটোমোবাইল পার্টসের নাম বলি, যে সিলিন্ডার ব্লক ব্লক, তোমরা বুঝতে পারবে না। অ্যাকচুয়ালি সিলিন্ডার ব্লক, তারপরে তোমাদের পিস্টন নয়, সিলিন্ডার ব্লকটা হচ্ছে কাস্টিংয়ে তৈরি। আর কাস্টিং হচ্ছে এরকম ধরনের প্রসেস যে ছাঁচের মধ্যে মেটালকে দিয়ে দিলে সেই রকমের একটা জিনিস তৈরি হয়ে যাবে। যেমনটা তোমরা দেখেছো, কোথায় দেখেছো না, যখন দুর্গা পুজো হয়, মানে যে কোনো পুজো হয়, ঠাকুরের মুখটা যে তৈরি করে, কিভাবে তৈরি করে, ওতে একটা ছাঁচ থাকে, সেই ছাঁচে মাটিটা দিয়ে দেয়, আর ওই ছাঁচে মুখটা হয়ে যায়। ওই ছাঁচটার ইংরেজি কথা হচ্ছে মোল্ড, তোমাদেরকে মনে রাখতে হবে। তো ওতে কি হয় না, প্রিসাইজলি তৈরি হয়ে যায়, মানে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়, আর তার সাথে সাথে একদম জিনিসটা পুরো অ্যাকিউরেট হয়। তো সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতেও যখন এরকম কোনো কোনো পার্টস বা বানাতে যেতে হচ্ছে, তো সেইখানে একটুও কিন্তু ভুল করা চলবে না। যদি ভুল করা হয়, সাপোজ ধরো তোমাকে একটা নাট বানাতে দেওয়া হয়েছে যার ডায়ামিটার হচ্ছে 2.5 মিলিমিটার, তোমাকে একটা নাট বানাতে দিলাম, এরকম একটা নাট, সরি নাট বলেছি, হ্যাঁ, এটা থেকেও নাট বানানো যাবে, এমন নয় যে যাবে না। নাট বানাতে দিলাম, এর নিচে এরকম নাট আছে, থ্রেড কাটা আছে। তো এই যে এই ডায়ামিটারটা, এখানে যে ডায়ামিটারটা, এটা 2.5 মিলিমিটার। তুমি কি করলে না, বানানোর সময় 2.7 কোনো কারণে হয়ে গেল, ও হতেই পারে, কিন্তু তোমার যে বোল্টের মধ্যে ওটা ঢুকবে, সেই বোল্টটা তো আবার 2.5-এরই করা আছে। তার মানে কি হলো না, এই মেটেরিয়ালটা পুরোপুরি ওয়েস্ট হয়ে গেল। এগুলো জাস্ট এক একটা ছোট ছোট এক্সাম্পল দিচ্ছি যে কেন আমাদের প্রিসাইজ ইনস্ট্রুমেন্টের দরকার পড়ে। ঠিক এই কারণে আমাদেরকে ছোট থেকে ছোট ডাইমেনশনও মেজার করতে হয়। সেই মেজারমেন্টটা করার জন্য আমাদের কিছু ইনস্ট্রুমেন্টের সাহায্য নিতে হয়, যেই ইনস্ট্রুমেন্টটার আমরা নাম মানে সম্পর্কে আমরা পড়ব।
তো প্রথম যে ইনস্ট্রুমেন্টটা আছে সেটার নাম হচ্ছে কি না মাইক্রোমিটার। আচ্ছা, হঠাৎ মাইক্রোমিটারের কি এমন ফাংশন আছে বা কি কাজে লাগে যেটা আমাদের এত দরকার পড়ে গেল, যে মাইক্রোমিটারই কেন আমরা ইউজ করছি? এটার আরো একটা নাম আছে, সেটা হচ্ছে স্ক্রু গেজ। তাহলে এতক্ষণ ধরে যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম কেন প্রিসিশন ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, সেটা আশা করি তোমাদের সবার মাথায় বুঝে মানে একটু হলেও ঢুকেছে। তো হ্যাঁ, এই মাইক্রোমিটার কতটা পর্যন্ত মাপতে পারে, মানে এর মিনিমাম, যেমন একটা স্কেল, আমি সাপোজ একটা স্কেল দিয়ে উদাহরণ দিচ্ছি, তোমরা বলো একটা স্কেল মিনিমাম কত মেজার করতে পারে? 30 সেমি। হ্যাঁ, কত? 30 সেমি। কত সেমি? 30। মিনিমাম বলেছি রে। হ্যাঁ, মিনিমাম 0.5 স্যার 1 mm স্যার। ও আচ্ছা, এক্স্যাক্টলি, যে 1 mm বলেছো সে ঠিক বলেছো। একটা 30 সেমি যদি একটা স্কেল থাকে, 30 সেমি স্কেলে থাকে 10, 20, 30 করে করে থাকে, না 1 2 করে থাকে একের মধ্যে, মানে এটা সেমিতে থাকে 1 2, এই একের মধ্যে 10টা মিলিমিটার থাকে, 1 সেমির মধ্যে 10টা, আবার 10 থেকে 20-র মধ্যে আবার 10টা মিলিমিটার থাকে। তাহলে মিনিমাম কত করছে না? মিনিমাম 1 মিলিমিটার করতে পারছে। তো এখন যদি আমার একটা কোথাও দরকার পড়ে যেখানে 1 মিলিমিটারের জায়গায় 0.01, মানে একটা জিনিসের লেন্থ আছে, ডায়ামিটার আছে, ডায়ামিটার কত আছে না 3.02 মিলিমিটার, এটা আমরা কি নর্মাল স্কেল দিয়ে মাপতে পারবো? পারবো কি? না, পারবো না। তো আমাকে এমন একটা ইনস্ট্রুমেন্ট লাগবে যার লিস্ট কাউন্ট 0.01। যদি এই লিস্ট কাউন্টের মানে লিস্ট কাউন্ট মানে সেই নাম্বারটা যেটা হচ্ছে মিনিমাম, যে একটা স্কেল দিয়ে যদি মিনিমাম 1 মিলিমিটার মাপা যায়, তাহলে তার লিস্ট কাউন্ট কত না 1 মিলিমিটার। এই লিস্ট কাউন্ট কথাটা কিন্তু আমি এলসি টার্মটা বারবার লিখবো, তোমাদেরকে মনে রাখতে হবে, এটা হচ্ছে লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট কাকে বলে না? কোনো একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে মাপা যাওয়া সবচেয়ে ন্যূনতম ডিস্টেন্সকে লিস্ট কাউন্ট বলা হয়। লিস্ট কাউন্ট সম্পর্কে আশা করি বোঝা গেছে। তাহলে মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট কাকে বলবে না? স্মলেস্ট মেজারমেন্ট টেকেন বাই এনি মাইক্রোমিটার। একটা মাইক্রোমিটার দিয়ে স্মলেস্ট মেজারমেন্ট taken by any micrometer, একে বলা হবে মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট। আশা করি বুঝতে অসুবিধা নেই। তো এই মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট কত না? এই মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 মিলিমিটার। তো এখন তোমাদের মনে প্রশ্ন আসবে যে স্যার কেন 0.01টা কিভাবে এলো? তো সেটার জন্য আমি তোমাদেরকে একটা ভিডিও প্রোভাইড করে দেবো, হয় আমার না হলে সমীরণ স্যারের, যে কোনো সেই জায়গায় খুব ভালো করে এটা বলে দেওয়া আছে। সেটা আমি তোমাদেরকে আজকের মধ্যেই প্রোভাইড করে দেবো। সেটা বলে আমি আর গোটা ক্লাসটা বাড়াচ্ছি না। ওটা থেকে তোমরা নোটটা বানিয়ে তোমরা কিন্তু নিজেরা লিখবে, সেটা আমাদেরকে গ্রুপে সেন্ড করবে যে তোমরা ক্লাসটা অ্যাটেন্ড করেছো। আমি তোমাদেরকে দেওয়ার পরে যে কোনো ভিডিও দেখবে না, আমি দিয়ে দেবো। আচ্ছা, এটা হয়ে গেল। হ্যাঁ স্যার, হ্যাঁ, ওর সাথে লিখেছেন স্মলেস্ট মেজারমেন্ট টেকেন বাই এনি মাইক্রোমিটার, তাকে মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট বলে। যদি ভার্নিয়ার হতো তাহলে ভার্নিয়ারের লিস্ট কাউন্ট হতো, যদি নর্মাল স্কেল হতো তাহলে নর্মাল স্কেলের লিস্ট কাউন্ট হতো। যে কোনো ইনস্ট্রুমেন্ট হোক না কেন, সেইটা দিয়ে মাপা যাওয়া স্মলেস্ট মেজারমেন্টকে বলা হয় লিস্ট কাউন্ট। এবারে আমি একটা বলি যে আমরা লেন্থের মানে যেটাকে বলছে লেন্থ মানে দৈর্ঘ্যের আমরা কি কি ইউনিট জানি?
কি কি ইউনিট জানি না? একটা তো জানি মিটার, যেটাতে মিটার, সেন্টিমিটার, মিলিমিটার আসে। আরেকটা আমরা জানি ফুট আর ইঞ্চির জানি, ফুটে মাপা যায়, এত ফুট এত ইঞ্চি, জানি তো। তো এইভাবে যে কোনো মেজারমেন্টকে কিন্তু দু তিন ভাবে করা যায়। এই যেটা মিটার, কিলোমিটার এইগুলো দিয়ে মাপা যায়, বিশেষ করে মিটার দিয়ে, মিলিমিটার দিয়ে, সেন্টিমিটার দিয়ে, এই ধরনের সিস্টেমকে আমরা বলেছিলাম মেট্রিক সিস্টেম, যেটা আমরা WCS এর ক্লাসে প্রথমেই পড়েছি। এগুলোকে বলে মেট্রিক সিস্টেম, আর এটাকে বলে ব্রিটিশ সিস্টেম। আমরা পড়েছিলাম যে ম্যাট্রিক সিস্টেমে লেন্থের ইউনিট কি না মিটার, ব্রিটিশ ইউনিটে কি না ফুট বা ইঞ্চি। তো এগুলো কিন্তু আমরা পড়েছিলাম। তো তোমরা যখন বই পাবে কিংবা এরপরেও পাবে, দেখবে যে কোনো জায়গায় মাইক্রোমিটার হোক, ভার্নিয়ার হোক, যে কোনো জায়গায় মেজারমেন্টের জন্য বিভিন্ন ধরনের সিস্টেমকে নেওয়া হয়েছে, কোথাও ব্রিটিশ সিস্টেম, কোথাও ম্যাট্রিক সিস্টেম। তো আমরা বেশিরভাগ ম্যাট্রিক সিস্টেমটা ফলো করব। তার কারণ হচ্ছে যে আমাদেরকে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। তার কারণ হচ্ছে যে অনেক জিনিস আছে, সব শিখতে গেলে নিজেদেরই প্রেশার বাড়বে। আর আমি দেখেছি প্রিভিয়াস ইয়ারের পেপারে কখনো ব্রিটিশ সিস্টেম থেকে প্রশ্ন আসে না। তো যদি আমাদের সময় মাঝে যখন ক্লাস শুরু হবে আমি ব্রিটিশ সিস্টেমটাও তো বলে দেব, কিন্তু আপাতত আমরা এটা নিয়ে বেশি মাথা না ঘামিয়ে মেট্রিক সিস্টেম নিয়েই কিন্তু বেশি মাথা ঘামাবো। তো নর্মাল আমরা মিলিমিটার, মিটার, সেন্টিমিটার দিয়ে যে ডাইমেনশন মানে যেভাবে আমরা করে থাকি সেগুলো নিয়েই বেশি চলবো। আমরা ফুট, ইঞ্চি নিয়ে বেশি মাথা ঘামানোর আমাদের কোনো দরকার নেই। আর তোমরাও ঘাটিয়ে শুধু মাথাটাকে খারাপ করার কোনো মানে হয় না। হয়ে গেল, এত দূর অবধি কোনো অসুবিধা নেই। এবারে আমরা চলে আসি একটা মাইক্রোমিটারের মধ্যে কি কি পার্টস থাকে। না, আরও একটা জিনিস আমি বলে দিই, যেটা এখানে লেখাটা দরকার নেই, সেটা হচ্ছে যে একটা মাইক্রোমিটার কোন প্রিন্সিপালের উপরে কাজ করে সেটা তোমরা এখন বুঝতে পারবে না হয়তো, কিন্তু প্রিন্সিপালটা তোমরা লিখে রাখো, তোমাদের এটা খুবই কাজে লাগবে। যখন আমি পড়াবো তখন বুঝতে পারবে। প্রিন্সিপালটা কি না? প্রিন্সিপালটা হচ্ছে lead and pitch of a screw thread, যার মানে হচ্ছে সোজা কথায় নাট অ্যান্ড বোল্ট যেভাবে কাজ করে সেইভাবে কাজ করে। তোমরা সবাই জানো নাট অ্যান্ড বোল্ট কিভাবে কাজ করে, যে বোল্টটা ফিক্সড থাকে আর নাটটা ঘুরতে থাকে। নাটটা যত ঘুরে তত বোল্টের ভিতরের দিকে যায়। সাপোজ ধরো যদি হ্যাঁ স্যার লেড আর স্যার পিচ। হ্যাঁ, লেড অ্যান্ড পিচ, PITCH। এটা যদি একটা বোল্ট হয় আর যদি এর মধ্যে একটা নাট থাকে, এর মধ্যে যদি একটা নাট এভাবে থাকে, এই নাটটাকে আমরা যত রোটেট করব তত এটা ভিতরের দিকে আসতে থাকবে, আবার যত অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে থাকবে এটা তত উপরের দিকে উঠতে থাকবে। এই যে প্রিন্সিপালটা, নাট অ্যান্ড বোল্টের যে প্রিন্সিপালটা, সেই প্রিন্সিপালটার উপরে আমাদের স্ক্রু গেজ কিন্তু বা মাইক্রোমিটার কাজ করে। আর এটা টেকনিক্যাল টার্ম হচ্ছে লেড অ্যান্ড পিচ অফ এ স্ক্রু থ্রেড। এটা নিয়ে আমরা আরও পরে ডিসকাস করব। আমি জাস্ট এখন তোমাদেরকে একটা ছোট্ট করে হিন্টস দিয়ে দিলাম। এবারে আমি চলে আসি যে একটা মাইক্রোমিটারের কি কি পার্টস আছে, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে, যে পার্টস অফ এ মাইক্রোমিটার। দেখো এখানে লেখাই আছে, আমি নেট থেকে লেখা আছে সেরকম দেখেই করেছি। এখান থেকে তোমাদের যেই পার্টসগুলো সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে, প্রথমে যেটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে ফ্রেম। তোমরা সবাই খাতায় লেখো, এখানে আমি এ ধারটাই লিখবো এক এক করে। কি প্রথমে জানতে হবে না? ফ্রেম। আচ্ছা, ফ্রেমটা কিসের তৈরি হয় না? ফ্রেমটা তৈরি হয় ড্রপ
ফোর্জ স্টিল কিসের তৈরি হয় না ড্রপ ফোর্জড স্টিল অথবা কিসের তৈরি হয় না ম্যালিয়েবল কাস্ট আয়রন। এই সকল টার্মগুলো তোমরা ম্যালিয়েবল কি জিনিস বলতে শুরু করলে অনেক কিছু বলা হবে, অত জানার দরকার নেই, শুধু মনে রাখো নামগুলো। কাস্ট আয়রন, হ্যাঁ বলো। মানে স্যার বাংলায় মানে স্যার কি নমনীয় তো কি কি কিসের বাংলা মানে? যেটা বললেন আপনি ম্যালিয়েবলের বাংলা আমিও জানি না। নমনীয় তো স্যার, নমনীয় তো হবে। হতে পারে, বাংলাটা আমার তো মনে নেই বাবা, দেখে নেবে, যেগুলোর মনে থাকে বলে দিই। এটা হচ্ছে ফ্রেম। তাহলে এই ছবিটাতে ফ্রেম কোনটাকে বলা হচ্ছে? ফ্রেম হচ্ছে এই জিনিসটা, এই জিনিসটাকে বলা হচ্ছে ফ্রেম, বা যেটার আরেকটা নাম বলা হয় সি ফ্রেম। মানে সি আকারের আছে না, এটাকে সি আকারের যদি সোজা করে দেখি তো এটাকে বলা হচ্ছে ফ্রেম। তো এই পার্টসটা বুঝতে কারো কোনো অসুবিধা থাকার কথা না। এরপরে আমরা যে পার্টসটা জানবো সেটার নাম হচ্ছে ব্যারেল। আচ্ছা, ব্যারেল কোনটাকে বলছে না, ব্যারেল বলা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যারেল, বা যেটাকে এটাকে স্লিভও বলে। তোমরা এখানে যেটা স্লিভ দেখতে পাচ্ছ, এই ছবিটা যেটা স্লিভ আছে ওটা হচ্ছে ব্যারেল। স্লিভ কোনটা না, এই যে কোথায় গেল, এই যে পেন, এটা 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 হচ্ছে 2 নাম্বার পার্টস। তাহলে 2 নম্বরে আমরা কি জানলাম না, 2 নম্বরে আমরা জানলাম ব্যারেল বা স্লিভ। ব্যারেলটা কি না, এটা হচ্ছে এই ফ্রেমের সাথে আমরা যেটা সি ফ্রেম বললাম, এই ব্যারেল বা কি বললেন স্যার? ব্যারেলটা বলছি, বা স্লিপ, এই যে লেখা আছে দেখো SLEEV স্লিপ, সি ফ্রেমের সাথে টাচ হয়ে যাওয়া। এটা কিন্তু এরকম একটা লম্বা লাইন আছে বা লম্বা একটা বার আছে, ঠিক আছে এই পার্টটা। আর এর উপরে কি করা আছে না, এটা একটা, আর এটার উপরে এরকম মার্ক করা আছে, মানে স্কেলের মতন লাইনের উপরে স্কেল কাট, মানে স্কেল গ্র্যাজুয়েট করা আছে এর উপরে। তার মানে হচ্ছে এর ভেতরে তোমার একটা স্কেল আছে। আর ছবি এই যে দেখো এখানে স্কেলটা কিন্তু কাটা আছে, দেখতে পাবে এই জায়গাটায়, এর মধ্যে একটা স্কেল আছে, ঠিক আছে। সেরকম এখানেও আছে আর এটাতেও আছে, যেখানে এটা স্কেল আছে। তো এইখানে যে স্কেলটা আছে এটা কিন্তু পুরোটা ঘোরার, মানে একটা লম্বা লাইন আছে যেটা ভিতরে এই জায়গাটার ভেতরে আছে, এটা তোমরা এখন দেখতে পাচ্ছ না। তো এটাকে বলা হচ্ছে ব্যারেল বা স্লিভ। 3 নাম্বার পার্টস যেটা, সেটা হচ্ছে থিম্বেল। কি বললাম না, থিম্বেল। এ দেখো লেখা আছে 3 নাম্বার পার্টস থিম্বেল। আমি এখানেও লিখে দিচ্ছি। থিম্বেল, এটা কি হয় না, থিম্বেলটা দেখো ঠিক স্পিন্ডেল বা স্লিভের উপরে আছে। থিম্বেলটা হচ্ছে স্লিভের উপরে আছে, আর এর উপরেও একটা স্কেল আছে, এই যে এটাও একটা স্কেল। তাহলে আমি এখানে দুটো স্কেল দেখতে পাচ্ছি, একটা কি না নর্মাল স্কেল যেটা এর ভিতরে আছে, যেটা স্লিভের উপরে আছে, আরেকটা স্কেল আছে যেটা হচ্ছে সার্কুলার স্কেল। এটা কিন্তু সার্কুলার স্কেল, এটা এরকম গোল করে ঘুরে আছে পুরোটার উপরে। আর সার্কুলার স্কেলটা কিসের উপরে আছে না, থিম্বেলের উপরে আছে। আমি তোমাদেরকে কালকে জিজ্ঞেস করবো যে সার্কুলার স্কেলটা কার উপরে থাকে আর নর্মাল স্কেলটা কার উপরে থাকে। নর্মাল স্কেলটা থাকে স্লিভ বা ব্যারেলের উপরে, আর সার্কুলার স্কেলটা থাকে থিম্বেলের উপরে। তাহলে প্রথমে আমরা জানলাম সি ফ্রেম, সি ফ্রেমের সাথে গ্র্যাজুয়েটেড হয়ে আছে, মানে অ্যাটাচ হয়ে আছে ব্যারেল বা স্লিভ, যার উপরে একটা নর্মাল স্কেল কাটা আছে। আর স্লিভের ওপরে আছে থিম্বেল, থিম্বেলের ওপরে একটা সার্কুলার স্কেল আছে। এত দূর অবধি বোঝা গেল?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই জায়গাটার নাম জানলাম, কোন জায়গাটা না, এই জায়গাটার নাম জানলাম আমরা থিম্বেল, হ্যাঁ। আর এই পুরো জায়গাটা এইখান থেকে, সরি সরি একটু ভুল হয়ে গেল। একটু ভুল হয়ে গেল, দাঁড়াও। না ঠিকই আছে, তোমাদের জন্য আমার একটু ভুল হয়ে গেল। এই যে এই পোর্শনটা দেখতে পাচ্ছ, এই পোর্শনটার নাম হচ্ছে তোমার স্পিন্ডেল। এটা হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বারে লিখো স্পিন্ডেল। তাহলে 1 ফ্রেম, 2 ব্যারেল, 3 থিম্বেল আর 4 স্পিন্ডেল। এই স্পিন্ডেলটা কি না, এই স্পিন্ডেলের সামনের দিকে, এই স্পিন্ডেলটা যদি আমি আঁকি এরকম হবে, যদি লম্বা করে আঁকি, তাহলে এর ওপরে একটা ফেস আছে। এইখানটা যেটা, এই জায়গাটাকে বলছে, এই জায়গাটা, এই যেটা সার্কুলার, এটা হচ্ছে এই জায়গাটা, এখানে একটা ফেস আছে। আর এই থিম্বেলটা পুরো শেষ অবধি চলে গিয়েছে। তাহলে তোমরা যদি একটু ইমাজিন করো, তাহলে একটা জিনিস বুঝতে পারবে না, সবার নিচে আছে স্পিন্ডেল, মানে এই স্পিন্ডেলটা পুরোটার উপরে গিয়েছে। আমি কালারটা দিয়ে দেখাচ্ছি, এটা পুরোটা। আচ্ছা, তারপরে স্পিন্ডেলের উপরে কি আছে না স্লিভ। আচ্ছা, স্লিভের উপরে কি আছে বা ব্যারেল, তার উপরে আছে থিম্বেল। মানে স্পিন্ডেল হচ্ছে মেন শ্যাফটটা, যেটা এত দূর অবধি চলে এসেছে শেষ অবধি। তার উপরে কি আছে না, তার উপরে আছে স্লিভ বা ব্যারেল, তার উপরে আছে থিম্বেল। একটু যদি ভাবো তাহলেই বুঝতে পারবে যে কোন জিনিসটার উপরে কি আছে। স্যার সেলফটা কত দূর আছে? হ্যাঁ হ্যাঁ, সেলফ কে ভি শুনতে পাচ্ছি না, পরিষ্কার করে বলো। সেলফটা কত দূর আছে, কোন থেকে কত দূর পর্যন্ত? স্লিপটা এখান থেকে এতটা আছে, এই কোথা গেল, স্লিপটা শুরু হচ্ছে এখান থেকে আর এত দূর আছে। এত দূর মানে দেখতে পাবে, এটাকে যখন খোলা হবে তখন দেখতে পাবে, আমি যে ভিডিওটা পাঠাবো তাতে দেখাবে, মানে এই স্কেলটা যতটা অবধি মাউন্টেড থাকবে ততটা অবধি থাকবে স্লিপটা। হ্যাঁ স্যার ঠিক আছে। স্যার স্লিভেরই স্যার পার্ট থিম্বেলটা। পার্ট নয়, পার্ট মাইক্রোমিটারের স্লিভের উপরে থিম্বেল থাকে। স্যার শিল্পটা স্যার মানে বোল্টের মতো তো না? হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি যেটা বললাম কোন প্রিন্সিপালে কাজ করে, সেটা হচ্ছে নাট অ্যান্ড বোল্ট। তার এখানে আর নাট হচ্ছে এই পুরোটা, থিম্বেলটা হচ্ছে আর না। বোল্ট হচ্ছে এই থিম্বেল। এই বোল্টটাকে আমরা ঘোরাচ্ছি, বোল্টটা যখন ঘোরাই কি হ্যাঁ, হয়, তুমি বুঝতে একটা পেরেছি স্যার ওটা। তুমি একটা নাটকে ফিক্সড রেখে তার উপরে যদি বোল্টটাকে ঘোরাতে থাকো, তাহলে ওটা নিচের দিকে নামে না, আবার যখন খোলো উপরের হ্যাঁ দিকে স্যার উঠে ওইটাই যায়। বলছি। হ্যাঁ, হ্যাঁ এক্স্যাক্টলি সেই কাজটাই এখানে হয়। আচ্ছা, এই স্পিন্ডেলটা, এই পার্টটা মানে এই জায়গাটা কি দিয়ে তৈরি, সরি কালারটা এক হয়ে গেল না, এর কিন্তু দুটো পার্ট আছে। দেখো, একটা পার্ট হচ্ছে যে তোমার যেটা এই রকম পার্টটা আছে, এই পার্টটা তৈরি হচ্ছে ক্রোমিয়াম স্টিলের। প্রচুর প্রশ্ন আসে ছোট ছোট এই জিনিসগুলো থেকে, ওই জন্য এত সময় নিয়ে পড়াচ্ছি।
আর এই জায়গাটা হচ্ছে তোমার কি করা থাকে না, থ্রেড কাটা থাকে, থ্রেডেড বা গ্রিপ মানে নার্লিং করা থাকে, এই জায়গাটায় নার্লিং করা থাকে, KNURLI, নার্লিং করা থাকে কিসের জন্য না, গ্রিপের জন্য। এই যে দেখো নাল গ্রিপ লেখাই আছে এখানে। দাঁড় কাটা কেটে তো ওটা গ্রিপের জন্য, এখন থেকে তোমরা জানবে এটা নার্লিং করা আছে। তাহলে তুমি একটা জিনিস ভালো করে বোঝো, তোমরা হয়তো এখনো পরিষ্কার নয় মানে ব্যাপারটা কোন জায়গাটায় কি আছে। আমি একটু মানে ভেঙে যদি তোমাদেরকে আর একটু ভেঙে যদি দেখাই, একটু বাইরে আমি একটু ছবি আঁকার চেষ্টা করব, খারাপ হলেও তোমাদেরকে দেখতে হবে। মানে একটু বাঁকিয়ে আঁকার চেষ্টা করলাম, মানে আঁকার একটা চেষ্টা করলাম, এতে মাউসে আঁকতে একটু অসুবিধাই হয়। তো এবারে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই গ্রিন কালিতে যেটুকুন অংশ আছে এই পুরো অংশটাকে বলা হয়, এটা হচ্ছে স্পিন্ডেলের পার্ট, স্পিন্ডেল। আচ্ছা, এই জায়গাটায় যে জিনিসটা আছে সেটা হচ্ছে থিম্বেল, আর এই জায়গাটায় যে অংশটা আছে সেটা হচ্ছে ব্যারেল বা স্লিভ। এত ডিস্টার্ব করছে, খারাপ করে দেবে। ব্যারেল বা স্লিভ, আর এটা হচ্ছে ফ্রেম। এবারে বলো জিনিসটা পরিষ্কার হয়েছে কি বলো। স্যার কোনটা ঘুরে স্যার, ব্যারেলটা ঘুরে না স্যার থিম্বলটা ঘুরে? প্রথমে আমরা মেন যেটা ঘোরাই সেটা হচ্ছে স্পিন্ডেলটা, ঠিক আছে। এই স্পিন্ডেলের এখানে যে নালিং করা আছে এখানটায় এরকম, এখানটায় নালিং করা তাহলে আছে। ব্যারেলটা থিম্বলটা স্যার বলছি ফিক্সড? বলছি বলছি এই যে নালিং করা আছে এটা ঘুরতে থাকে, ঠিক আছে। এটা যখন ঘোরে এটার সাথে সাথে এই থিম্বেলটাকে ঘোরায়, থিম্বেলটাকে ঘোরায়, এই থিম্বেলটা ঘোরে, কিন্তু এর মধ্যে যে এই ব্যারেলটা আছে এই ব্যারেলটা হচ্ছে ফিক্সড, এই ব্যারেল হচ্ছে ফিক্সড, এটা ফিক্সড। ব্যারেল ফিক্সড থাকে বা স্লিপ ফিক্সড থাকে, থিম্বেলও রোটেট করে, স্পিন্ডেলও রোটেট করে। বোঝা গেছে? স্যার তাহলে স্যার টাইট হয়ে যাবে তো মানে? হ্যাঁ, আমাদের কাজই তো টাইট দেওয়া। এটা কি হয়, এবার এই ছবিটা দেখো, এটা যখন ক্লকওয়াইজ রোটেট করে তখন এইটা সামনের দিকে আসতে থাকে, হ্যাঁ স্যার। ম্যাক্সিমাম কতটা আসতে পারে না, এইটা যখন এইখানকে পৌঁছে যাবে তখন এইটা এটার সাথে টাচ করে যাবে। আবার যখন এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে থাকবো তখন কি হবে না, এটা আস্তে আস্তে এদিকে আসতে থাকবে, এই জিনিসটা কমতে থাকবে দিয়ে নেমে আসবে। এর মানে হচ্ছে এ ম্যাক্সিমাম এইখান থেকে এইখান পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে এর মধ্যে যে কোনো ডাইমেনশনও মাপতে পারবে। বোঝা গেল? ম্যাক্সিমাম কত মাপতে পারে মাইক্রোমিটার? বিভিন্ন রেঞ্জের হয়, যে 25 মিলিমিটারের হয়, 0 থেকে 25। হ্যাঁ, এর রেঞ্জ কি এরকম হয়? মাপা নেবে স্যার? 0 থেকে 25 মিলিমিটারে। এখন যেটা নর্মাল হয় এটা, এবারে যদি তোমার মনে হয় কোনো একটা জায়গায়
ধরো 120 আছে, 120 মিলিমিটার আছে, সেইখানে আমার মাইক্রোমিটারের দরকার পড়লো, যদিও সেই জায়গায় অন্য জিনিস তৈরি হয়, তো সেইখানেও যে মাইক্রোমিটারটা ইউজ হবে সেটা হবে 100 থেকে 125 মিলিমিটারের। তার মানে হচ্ছে যে এখন আমাদের কাছে এই যে তোমাদেরকে দেখালাম, স্কেলটা কিসের উপরে কাটা থাকে না, এই ব্যারেলের উপরে কাটা থাকে, এই ব্যারেলের উপরে বা স্লিভের উপরে। এই স্লিভের উপরে যে স্কেলটা কাটা আছে এটা হচ্ছে 25 মিলিমিটার পর্যন্ত, 0 থেকে শুরু করে 25 পর্যন্ত। আর যদি বেশি মাপতে হয় তখন 0-র জায়গায় 100 থেকে শুরু হবে, 125-এ শেষ হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। মানে মোদ্দা কথা হচ্ছে 25-এর গ্যাপ নিতে পারবে, 25-এর বেশি গ্যাপ নিতে পারবে না। হ্যাঁ স্যার, ওটাই বলছি স্যার, ওটা জিরোর বদলে যদি 100 হবে তাহলেই তো ওইটা হবে 100। হ্যাঁ 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 হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের ব্যাপার, এইভাবে একটা মাইক্রোমিটার কাজ করে। তার মানে এখানে যদি আমি এখন এটাকে একটু ইরেজ করার চেষ্টা করব। যদি আমি এখানে একটা এরকম একটা নর্মাল স্যাপ বা কিছু একটা রেখে দিই, যার ডায়ামিটার মাপতে হবে, সেটাকে আমাকে কোথায় রাখতে হবে না, একবারে সরি এটা আমি ভুল জায়গায় এঁকে ফেললাম, এটাকে আমি রাখবো এই জায়গায় রেখে, এই যে আমি একটু আগে স্পিন্ডেলের ফেসটা এখানে দেখিয়েছিলাম, এই ফেসটাকে এইখানে টাচ করাবো। টাচ করালে কি হবে না, এই স্কেলটা এতটা অবধি হয়তো বেরোবে, এই স্কেলটা এতটা অবধি বেরাবে, আমি এই এতটা অবধি স্কেলের কতটা মাপ আছে সেটা নেব। আর কি নেব না, এই যে একটা থিম্বেলের উপরে একটা কি স্কেল আছে বলেছিলাম না, সার্কুলার স্কেল। এই সার্কুলার স্কেলে কতটা পরিমাণের মেজারমেন্ট করা যায় সেটা আমরা দেখবো। এর মধ্যে আছে, আমি তোমাদেরকে পরের দিন ছবিটা দেখাবো, না সবার আগে আমি তোমাদেরকে ওই ছবিটা ভিডিওটা দেবো, তাহলে বুঝতে পারবে। সেই ডাইমেনশনটা জানবো। আমাদেরকে দুটো স্কেলের ডাইমেনশন নিতে হবে, একটা হচ্ছে নর্মাল স্কেলের আর একটা হচ্ছে সার্কুলার স্কেলের। তারপরে আমাদের কাছে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলায় বসিয়ে আমরা এই স্কেলের সাহায্যে যে কোনো মেজারমেন্ট করতে পারবো। এই মাইক্রোমিটারটাকে বলা হয় ইঞ্জিনিয়ারিং মাইক্রোমিটার বা ম্যানুয়াল মাইক্রোমিটার, মানে এটাতে আমাদেরকে ম্যানুয়ালি করতে হয়। এখন কোনো একটা ইন্ডাস্ট্রিতে, যেগুলো ভেরি ফাস্ট ইন্ডাস্ট্রি, বিশেষ করে অটোমোবাইল, যে কোনো ধরনের ইন্ডাস্ট্রি হোক, সেখানে তো অনেক তাড়াতাড়ি বেশি কাজ করতে হয়। তো সেই জায়গায় আমাদেরকে কি করতে হয় না, এটাতে করে করতে অনেক সময় লাগে। ওই জন্য এখন টেকনোলজি অনেক উন্নত হয়ে গেছে, এখন ডিজিটাল মাইক্রোমিটার চলে এসেছে। এতে কি হয় না, এর মধ্যে যে কোনো জিনিস দেওয়ার পরেই এখানে অটোমেটিক মেজারমেন্টটা চলে আসে। এখন আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, এই যে এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে র্যাচেট। র্যাচেটটা কি করে না, আমাদের কাছে আমি দুটো তিনটে জিনিস এখনো বলতে ভুলে গেছি পার্ট সম্পর্কে বলতে, যে এই যে আমি স্পিন্ডেলটা তোমাদেরকে এখানে দেখালাম, শেষ করি এক এক করে নাহলে ভুলে যাবো। এই যে স্পিন্ডেলটা এখানে দেখালাম, এই স্পিন্ডেলের এখানে যে পার্টসটা আছে ছোট্ট করে, যেটা ফিক্সড থাকে, হ্যাঁ, সেটাকে বলা হয় অ্যানভিল। আর অ্যানভিলেরও একটা ফেস আছে, স্পিন্ডেলেরও একটা ফেস আছে। এই অ্যানভিলের ফেস আর স্পিন্ডেলের ফেস যখন মিলে যাবে তখন এটা জিরো সিচুয়েশনে আছে, ঠিক আছে, এটা জিরো সিচুয়েশনে তখন থাকবে। আর এই তোমার এই যে অ্যানভিলটা, এখানে একটা স্ক্রু আছে যেটা দেখা যাচ্ছে না, এই স্ক্রুয়ের মাধ্যমে এই অ্যানভিলটাকে বাড়ানো কমানো যায়, কিন্তু আমাদের দরকার পড়ে না। এটা হচ্ছে আমাদের তো দরকার পড়বেই না। তো এই জায়গাটাকে অ্যানভিল বলে, এই জায়গাটাকে স্পিন্ডেল বলে। স্যার ওটা বাড়ালে কমালে তো মেজারমেন্টই ভুল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের দরকার পড়ে না, আমি বললাম করা যায়। এই সি ফ্রেমের সাথে, ফিক্সড ফ্রেমের সাথে এটা কিন্তু ফিক্সড করাই থাকে। এটাও হচ্ছে ক্রোমিয়াম স্টিলের তৈরি, এটাও ক্রোমিয়াম স্টিলের তৈরি। আরেকটা এখানে জিনিস দেখতে পাচ্ছ, যেটার নাম হচ্ছে লগ নাট। এটার আরেকটা নাম হচ্ছে স্পিন্ডেল লগ নাট। স্পিন্ডেল লগ নাট এ কি করে না, স্পিন্ডেলটাকে লক করে। কিভাবে লক করে না, আমি তোমাদেরকে একটু আগে বললাম যে আমার যদি এখানে একটা
অবজেক্ট থাকে, কালারটা একটু চেঞ্জ করি, অনেকক্ষণ একই কালারে হচ্ছে। এখানে যদি আমার একটা অবজেক্ট থাকে, কোনো একটা শ্যাফট থাকে, তখন এই স্পিন্ডেলের ফেসটা এখানে থাকবে। এখানে থাকার পরে আমি কি করলাম না মেজারমেন্ট নিতে শুরু করলাম। মেজারমেন্ট নিতে যে কোনো কারণে এটা কিন্তু সরে গেল, তখন আমাদের মেজারমেন্টটা ভুল হয়ে যাবে। এই জন্য আমরা কি করব না, যখনই ফেসটা এখানে টাচ করে যাবে তখন এই লক নাটটাকে দিয়ে আমরা মাইক্রোমিটার এই স্পিন্ডেলটাকে লক করে দেব। তার মানে কি, তারপরে হচ্ছে এই স্পিন্ডেলটা আর মুভমেন্ট করবে না। এই লক নাটটাকে লক করে দেওয়ার মানে হচ্ছে এই স্পিন্ডেলের মুভমেন্ট আর হবে না। তখন যদি আমাদের এখানে যে যার মেজারমেন্ট নিচ্ছিলাম সেই শ্যাফটটার যদি ওখান থেকে সরেও যায় তাতে আমাদের কোনো প্রবলেম নেই, কেননা আমরা অ্যাকচুয়াল যে প্রিসাইজ মেজারমেন্ট ছিল সেটাকে আমরা লক আগেই করে দিয়েছি। বোঝা গেছে? স্যার ল্যাটিসের কাজটা একটু দাঁড়াও বাবা, এক এক করে শেষ করতে দাও, আমি তো বলছি, যেটা বলছি সেটা বোঝো আগে। এতটা বোঝা গেছে কি? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। লগ নাট সম্পর্কে কারো কোনো প্রবলেম নেই? এত দূর অবধি ঠিক আছে। আর এই যে র্যাচেট, এই র্যাচেটের পুরো নাম হচ্ছে র্যাচেট স্টপ। এটা কি করে না, সাপোজ ধরো এই যে আমি বললাম এই ব্লকটা এখানকে আনলাম, তো এখানে স্পিন্ডেলের ফেস, এখানে থিম্বেলের ফেস আছে। হ্যাঁ, তো তুমি কি করে বুঝবে? ওটাকে তো অনেক সময় জোরেও চাপ দেওয়া যাবে, আবার কখনো আস্তেও চাপ দেওয়া যাবে। মানে আমি যেটা বলতে চাচ্ছি, তুমি এখানে রাখার পরে যদি এটাকে বেশি ঘুরিয়ে দাও তাহলে বেশি জাঁকা হয়ে যাবে, আর যদি হালকা করে শুধু টাচ করে রাখো তখনও হবে। আমি যদি বাইরে ছবিটা আঁকি, এরকম একটা শ্যাফট আছে, এই শ্যাফটের দুটো ফেস আছে। প্রথম ফেজটাতে এইভাবে টাচ করে আছে আর এধারটাতে এভাবে টাচ করে আছে, কিন্তু কতটা টাচ করে আছে? যেটা বেশি জাঁকা হয়ে গেছে না হালকা করে টাচ থাকবে, তুমি কি করে বুঝবে? তুমি ভাবো তোমার হাতে এই যন্ত্রটা আছে, তুমি এখানে একটা শ্যাফট ওখানে একটা শ্যাফট দিয়েছো, দিয়ে দুটো এতে চাপার চেষ্টা করছো, কিন্তু কতটা চাপবে সেটা বোঝার জন্য এখানে আমার একটা র্যাচেট রাখা থাকে। এই র্যাচেটটা স্পিন্ডেলের সাথেই টাচ থাকে। কি করা হয় না, যখনই এই অবজেক্টটা দুটো ফেসে টাচ করে যায় তখন আমরা কি করি না, এই র্যাচেটটাকে ঘোরাতে থাকি আস্তে আস্তে। একটু পরে কি হয় না, এই র্যাচেটটা একটা টিক করে আওয়াজ দেয়। যখনই আমরা টিক করে আওয়াজটা দেবে তার মানে আমি বুঝে যাব যে এই জবটাকে এই স্পিন্ডেল আর অ্যানভিল ইকুয়াল প্রেসারে ধরে রেখেছে। তাহলে র্যাচেট স্টপের কাজ হচ্ছে এনশিওর করা ইকুয়াল প্রেসার বিটুইন দ্য মেজারিং সারফেস, মানে বিটুইন অ্যানভিল আর স্পিন্ডেল। র্যাচেট স্টপের কাজ কি? র্যাচেট স্টপের কাজ হচ্ছে, লিখে দিচ্ছি এখানে, র্যাচেট স্টপ কেন ইউজ করা হয় না, to ensure equal pressure between anvil and spindle। তাহলে আমি যদি এখন তোমরা মনে মনে ভাবো, আমি যেটা বলছি সবাই চোখ বন্ধ করে ভাববে, দেখবে এই জিনিসটা পুরো চোখের সামনে ভেসে আসবে। এই ছবিটা কাছে রেখে কিরকম, তোমার কাছে একটা শ্যাফট আছে, বা তুমি তোমার পেনটাকে ধরো, এই পেনটাকে আমি এইখানে রাখলাম, রাখার পরে আমরা কি করছি না, এই যে নাল গ্রিপ যেটা আছে এইটাকে ধরে ক্লকওয়াইজ রোটেট করছি। রোটেট করার পরে স্পিন্ডেলটা সামনের দিকে আস্তে আস্তে এগোচ্ছে, একটা জায়গায় এসে স্পিন্ডেলটা টাচ করে গেল। আমরা প্রথমে যে পেনটাকে রেখেছিলাম, পেনটা কিন্তু অলরেডি অ্যানভিলের সাথে টাচ করেছিল একটা পাশ, আর একটা পাশে এসে স্পিন্ডেল টাচ করে গেল। এবারে টাচ করার পরে আমাদের দ্বিতীয় কাজ কি হবে না, আমরা র্যাচেটটাকে আস্তে আস্তে ঘোরাবো। র্যাচেটটা যেই আস্তে আস্তে ঘোরালাম একটা আওয়াজ হলো টিক করে, তার মানে এখন দুটো ফেসের মধ্যে প্রেসারটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়েছে। এরপরে আমাদের কি কাজ হবে না, লক নাটটা দিয়ে লক করব।
যেই লক করে দিলাম স্পিন্ডেল আর সরবে না। এবারে যদি পেনটা আমরা বেরো করে দিই তাতে কোনো দুঃখ নেই। তারপরে আমরা এখানে মেজারমেন্ট করব। কিভাবে মেজারমেন্ট করব সেটা আমি তোমাদেরকে দিয়ে দেব। মেজারমেন্ট করার আগে পর্যন্ত কি কি প্রসিডিওর আছে সেটা ক্লিয়ার হয়েছে কি? হ্যাঁ স্যার হয়ে যাবে।